তৃণমূলের অবস্থা যেন তাসের ঘর। সাংসদ থেকে বিধায়ক একে একে মুখ খুলছেন, অনেকে পদও ছাড়ছেন। কলকাতা পুরসভার 12 নম্বর বড় চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। 98 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী মিউনিসিপ্যাল অ্যাকাউন্টস কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগের পর দুজনেই মুখ খুলেছেন। শোনা গিয়েছে একের পর এক বিস্ফোরক মন্তব্য। এই যে গত 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহ এবং প্রশ্রয় যে তথাকথিত নেতারা বাজার করে বেড়ালেন, সেই নেতারা আজকে কোথায়? এই প্রশ্ন তো যারা কনভয় নিয়ে ঘুরে বেড়ালেন, সমস্ত সুযোগ সুবিধা ভোগ করলেন, সেই নেতারা আজকে কোথায়? কেন তাদেরকে আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না? শুধুমাত্র আমি সিকিউরিটি থাকলে আমি নেতা হব, পুলিশ থাকলে আমি নেতা হব, মন্ত্রিত্বের কনভয় থাকলে নেতা হব, নেতা এভাবে হয়। নেতা হতে গেলে কর্মীদের পাশে থাকতে, কর্মীদের পাশে থাকতে না পারলে তাহলে সে নেতা হবে। যাদের ভিভিআইপি কনভয় থাকতো, মন্ত্রী শান্ত্রী, হাজারটা পারিষদ, ডজন দুয়েক পুলিশ যাদের আশেপাশে ঘিরে থাকতো, তারা পালিয়ে গেছেন। অনেকে রাজ্য জুড়ে দেখবেন, একদম কুচবিহার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো হার মানতে নারাজ, কিন্তু তৃণমূলের এই কাউন্সিলর অরূপ চক্রবর্তী স্পষ্ট বলছেন হার স্বীকার করতেই হবে। ডিক্লেয়ার করেছে জেতার জায়গায় হারা, হারার জায়গায় জেতা। এই পাশাটাই উল্টেছে প্রায় 150 সিটে, এবং সেটা না হলে আমরা 220 থেকে 230টা সিট পেতাম। মানতে হবে মানুষের জনাদেশ আমাদের বিপক্ষে গেছে, মানুষের ম্যান্ডেট মান্যতা দিতে হবে, হারটাকে স্বীকার করতে হবে। আজকে যদি আমি হার স্বীকার না করি তাহলে আগের জেতাগুলো মিথ্যে হয়ে যায়। অনেক ক্ষেত্রে নিজের দেওয়া যুক্তি নিজের কাছে বিশ্বাসযোগ্য বলে মনে হয়নি, তবুও দলের মুখপাত্র হিসেবে বারবার দলের হয়ে কথা বলতে হয়েছে। কিন্তু আজ হারটাকে স্বীকার করতে হবে, না হলে এত বছরের জেতাগুলো মিথ্যে হয়ে যায়। ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে সেই মন্তব্য করলেন তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী। অরূপ, ব্যক্তিগত ইমেজের তোয়াক্কা না করে তুমি দলকে বাঁচিয়ে গেছো। আজ কি হলো যে জীবনানন্দের ভাষায় বললে যে অরূপ চক্রবর্তীর অসহ্য বোধ হইল? না সুমন, এইটা তো দেখুন, দল যখন আমাকে মুখপাত্র হিসেবে আপনার চ্যানেল বা অন্য চ্যানেলে পাঠিয়েছে, আমি জানি যে এটা স্পেড নয়, এটা ক্লাব, কিন্তু আমাকে এটা স্পেড বলতে হবে, কারণ আমি পার্টির সোলজার। সেই জায়গায় মুখপাত্র হিসেবে আমার কাজ ছিল। যেমন আমি একটা উদাহরণ দিই, তো তোমার সাথে আমি অনেকবার বলেছি যে এই চিংড়িহাটার যে ফ্লাইওভারের ইনসিডেন্টটা, মানে আমি আজ অব্দি আমি কোনো জাস্টিফিকেশন খুঁজে পাইনি যে কেন 4টে দিন বা 5টা দিন সময় দেওয়া। বলা হয়েছিল তো বৃহস্পতিবার থেকে শনিবার, এই রোববার, এই স্প্যানটার মধ্যে একটা দেওয়া হোক। সুপ্রিম কোর্টে পর্যন্ত যাওয়া হয়েছে। আমি বিইং মুখপাত্র, আমি চ্যানেলে দিনের পর দিন এটা ডিফেন্ড করছি। আমি জানি আমার যুক্তিটা আমার নিজের কাছেই বিশ্বাসযোগ্য হচ্ছে না, কিন্তু আমি দলের কর্মী হিসেবে সেই যুক্তি দিয়েছি। কিন্তু আজকে দেখো, আজকে যখন 5 দিনের মধ্যে কাজটা কমপ্লিট হয়ে গেল, মানুষ শুধু নিজের চোখে দেখতে পাচ্ছেন না। আমি কেন বলছি আজকে হারটাকে স্বীকার করতে হবে, নইলে এত বছরের জেতাগুলো মিথ্যে হয়ে যায়। 2011-র জেতাটা যেরকম সত্যি ছিল, 16-র জেতাটা যেমন সত্যি ছিল, 21 বা 24-এর জেতা যেমন সত্যি ছিল, 26-এর হারটাকেও স্বীকার করতে হবে, নইলে এতদিনের জিতগুলো মিথ্যে হয়ে যায়। এটা তো ঘটনা, তোমার সত্যি দিনের পর দিন আমি আরজিকরকে ডিফেন্ড করেছি। আজকে আমি অস্বীকার ভাবের ঘরে চুরি করলে তো হবে না। আজকে যে আমাদের হাত থেকে মহিলা ভোটটা চলে গেল, সেটার অন্যতম অভিঘাত তো আরজিকর তো তৃণমূল ঘটায়নি। কিন্তু গোটা ঘটনার দায় আমাদের নিতে হলো কেন? একটা প্রমোশনাল পোস্টিং। কেন সন্দীপ ঘোষকে রাতারাতি পোস্টিং দিতে হবে? শুধু তাই না, রাজ্যের একজন মন্ত্রীকে এবং একজন নির্বাচিত বিধায়ককে হাসপাতালে গিয়ে তাকে চেয়ারে বসাতে হবে। মানে আমি কোন, মমতা ব্যানার্জি তো স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, চন্দ্রিমাদি সম্ভবত প্রতিমন্ত্রী ছিলেন, কিন্তু তাহলে কি কোনো সুপার স্বাস্থ্যমন্ত্রী তাকে খুশি করতে গিয়ে গোটা দলকে বিপদের মুখে ফেলে দিতে হয়েছিল? আজকে মানুষ কেন আমাদের বিপক্ষে গেলেন? মানুষের মনে ধারণাটা তৈরি হলো যে আরজিকর ইনসিডেন্টের জন্য বোধহয় পেছন থেকে তৃণমূল দায়ী, নইলে তৃণমূল কেন একজন ব্যক্তিকে এরকম প্রমোশন দিতে উদ্গ্রীব হয়ে রয়েছে? এই প্রশ্নের সদুত্তরটা পাইনি। যার নেতৃত্বে তার উপর আক্রমণ, সেই ব্যক্তিকেই পরে দলের পদ দেওয়া হয়েছিল। 2 বছর আগে তার উপর হওয়া হামলার প্রসঙ্গ টেনে বিস্ফোরক দাবি করলেন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। নতুন মুখ্যমন্ত্রীকে তিনি অনুরোধ করেছেন যাতে প্রকৃত দোষীকে খুঁজে বের করা হয়। আমার উপর যে আক্রমণ হয়েছিল, তার নেতৃত্ব যে ছিল, পরবর্তীকালে তাকে দলীয় পদ পাইয়ে দেওয়া হয়েছিল। আমার গভর্নমেন্ট, আমি দলের একটা যাই হোক পদাধিকারী আছি, বড় চেয়ারম্যান আছি, কিন্তু কোথাও গিয়ে আমার মনে হয়েছিল যে তদন্তটা ঠিকঠাক করে হয়নি, এবং তৎকালীন পুলিশ আধিকারিকরা যে তথ্য সামনে খাড়া করেছিল যে প্রধান যে অভিযুক্ত সে দুবাইয়ে পালিয়ে গিয়েছে। আজকে আমি নতুন মুখ্যমন্ত্রী এসছেন, তার কাছে অনুরোধ করব প্রকৃত তদন্ত করে যদি প্রকৃত দোষীকে খুঁজে পাওয়া যায়, তাহলে তার কাছে আমি কৃতজ্ঞ থাকব। ক্যালেন্ডারে বছর দুয়েক আগের কথা, 2024 সালের 15ই নভেম্বর অ্যাক্রোপলিস মলের কাছে সুশান্ত ঘোষকে গুলি করে মারার চেষ্টা করে দুষ্কৃতীরা।
2024-এর 15ই নভেম্বর ভর সন্ধে অ্যাক্রোপলিস মলের কাছে বাড়ির সামনে সুশান্ত ঘোষকে একেবারে সামনে থেকে গুলি করার চেষ্টা করে এক দুষ্কৃতী, কিন্তু আগ্নেয়াস্ত্র আটকে যাওয়ায় গুলি বেরোয়নি। অল্পের জন্য প্রাণে বেঁচে যান কাউন্সিলর। পুলিশ সূত্রে দাবি করা হয়, বিহারের কুখ্যাত পাপ্পু চৌধুরী গ্যাংয়ের সদস্য মোহাম্মদ আদিল হোসেনি খুনের ছক কষে। অভিযুক্ত ট্যাক্সি চালক, হামলাকারী এবং মূল অভিযুক্তকে গ্রেপ্তার করলেও আদিল গা ঢাকা দেয়। ঘটনার প্রায় 2 মাস পর তাকে পাকড়াও করে পুলিশ, যদিও প্রমাণের অভাবে কলকাতা হাইকোর্ট থেকে সহজেই জামিন পেয়ে যান আদিল। এটা আমার পক্ষে জানা অত্যন্ত জরুরি যে যে ঘটনাটা ঘটেছিল সেটা আমার মশারির ভেতরই হয়েছিল না বাড়ির ঘরের বাইরে হয়েছিল, এটা জানাটা আমার খুব জরুরি। ভোটে হারার 1 মাসও পেরোয়নি, তার মধ্যে কার্যত ছন্ন ছাড়া গোটা দল। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আইপ্যাক যেমন ছিল তেমন কোনো কোনো লবির গায়ক নায়করা আমাদের ভাগ্য নিয়ন্ত্রণ করে দিত। সেই জন্যই আমাদের রাজনৈতিক কর্মীরা ঘরে ঢুকে গেছে। ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে এসেই দাবি করলেন পদত্যাগী বড় চেয়ারম্যান এবং তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের আলোকবৃত্তে যে সেলিব্রিটিরা আলো করেছিলেন, আজ তাঁর আশেপাশে তাঁদের দেখা যাচ্ছে, প্রশ্ন তুলেছেন তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী। আমার যেটা মনে হয়েছে বিগত 5 থেকে 7 বছরে সর্বক্ষেত্রে এরকম এক একজন লবির, কেউ গায়ক, কেউ নায়ক, কেউ সাংবাদিক, এরা আমাদের ভাগ্য নিয়ন্ত্রক হয়ে গেছিল। এরাই ঠিক করে দিত যে কুচবিহারের কোন ছেলেটাকে দিয়ে কি করানো হবে, কোন ছেলেটা ভালো, কোন নেতা কি কাজ করবে, এটা একদম আইপ্যাক যেমন ছিল ঠিক করতো। আইপ্যাক যেমন ছিল, আইপ্যাকের সঙ্গে সঙ্গে এক শ্রেণীর লোকরা ছিল যারা নিয়ন্ত্রণ করে দিত। হ্যাঁ, যার কারণে রাজনৈতিক কর্মীরা শুধু আজকে এই অবস্থা কেন, আজকে কর্মী পাওয়া যাচ্ছে না কেন, রাজনৈতিক লোকেরা আজকে নয়, আজ থেকে অনেকদিন আগেই ঘরে ঢুকে গেছে। যার ফলে তার মানে স্বরূপ ঘোষ টিকিট পাবে কি না এটা আইপ্যাক বা আইপ্যাকেরও আগে এরা ঠিক করতো, মোটামুটি তাই ধরে নেওয়া যেতে পারে। না, এটাকে একটা সরলীকরণ করে বলি। ধরো পেশেন্ট জানে যে তার রোগ হয়েছে, অসুস্থ, সে ডাক্তারবাবুর কাছে যাচ্ছে, ডাক্তারবাবু মমতা ব্যানার্জি, ডাক্তারবাবুর কাছে গেলে কিন্তু ট্রিটমেন্ট হবে, কিন্তু ডাক্তারবাবু চেম্বারের বাইরে যে কম্পাউন্ডার বসে রয়েছে সে ডাক্তারবাবুর কাছে পেশেন্টকে যেতে দেবে না, কারণ তার না পছন্দ পেশেন্ট যাতে ডাইরেক্ট ডাক্তারবাবুর কাছে যেতে না পারে, যাতে মমতা ব্যানার্জির কাছে। আমি আপনাকে বলছি, মানে এই যে কদিন আগে ধর্মতলায় ধর্ণা হয়েছে, আমার দলের কটা এমএলএ মঞ্চে উঠতে পেরেছে শুনুন? মমতা ব্যানার্জির পাশে আলোর বৃত্তে যে সেলিব্রিটিরা আলো করেছিলেন, আজকে কোন সেলিব্রিটি মমতা ব্যানার্জির বাড়িতে যখন রবীন্দ্র জয়ন্তী পালন হচ্ছে, কোন সেলিব্রিটি মমতা ব্যানার্জির বাড়ির পাশে রয়েছেন সুমন? আজকে আপনি বলুন, আজকে দলের গ্রাম থেকে যে ডাক্তারবাবু কম্পাউন্ডারকে ফ্রি হ্যান্ড দেন তিনিও কিন্তু দায় এড়াতে পারেন না। নিশ্চিতভাবে ওই যে ডান হাত বা হাত অজুহাত যারা রয়েছে, যারা ছিলেন আর কি, তারাও তো ভ্যানিশ। বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পর নেতাদের জমে থাকা ক্ষোভ বাইরে চলে আসছে। এবার তৃণমূলের বিরুদ্ধে সরব হলেন দলেরই আরেক চিকিৎসক নেতা, প্রাক্তন সাংসদ শান্তনু সেন। তিনি বলেছেন, পাহাড় প্রমাণ দুর্নীতির হুইসেল ব্লোয়ার ছিলেন তিনি, কিন্তু বিচার তো দূরের কথা, উল্টে তাঁকেই পদ থেকে সরানো হয়েছিল। এই অভয়ার কাণ্ডে সঠিক তদন্ত হলে একাধিক নেতার মাথায় টান পড়বে। একসময় তৃণমূলের দাপুটে নেতা, রাজ্যসভার সাংসদ, মুখপাত্র, কখনো মমতা বন্দ্যোপাধ্যায়, কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ, দলের অন্যতম চিকিৎসক কাম নেতা মুখ। তখন নানা অভিযোগে তাকে বিদ্ধ করত বিরোধীরা, আর তৃণমূলের হয়ে পাল্টা তিনি আক্রমণ করতেন বিরোধীদের। ভোটে ভরাডুবির পর তিনিও এখন দলের বিরুদ্ধে সরব, মুখর। যখন আমি সন্দীপ ঘোষ এবং আমার আগের চেয়ারম্যান সুদীপ্ত রায় এবং সেই সময়কার স্থানীয় বিধায়ক, তাদের যে দুর্নীতির নেক্সাস, যে পাহাড় প্রমাণ দুর্নীতি, আমি তার হুইসেল ব্লোয়ার ছিলাম এবং সেই সমস্ত কিছু আমি তথ্য পরিসংখ্যান দিয়ে তখন কোনো সংবাদ মাধ্যমকে না জানিয়ে আমি সঠিক জায়গায় জানিয়েছিলাম। কিন্তু দেখলাম বিচার তো দূরের কথা, উল্টে আমাকেই সেখানে রোগী কল্যাণ সমিতির পদ থেকে সরিয়ে দেওয়া হলো। বিজেপি সরকার ক্ষমতায় আসার পরই আবার খুলেছে আরজিকর ফাইলস। এই প্রেক্ষাপটে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন শান্তনু সেন। এই আরজিকরের দুর্নীতির তদন্তে এর জন্য যে কোনো ধরনের সহযোগিতা করতে আমি প্রস্তুত এবং সেই সহযোগিতা করার মতো অবস্থাতেও আমি রয়েছি। আরজিকরের ইট কাঠ পাথর আজও চিৎকার করে বলছে, একা সঞ্জয় রায় নয়, এই অভয়ার কাণ্ডে সঠিক তদন্ত হলে একাধিক নেতার মাথায় টান পড়বে। শান্তনু সেনের অভিযোগের প্রেক্ষিতে প্রতিক্রিয়ার জন্য যোগাযোগ করা হলেও প্রাক্তন তৃণমূল বিধায়ক ও চিকিৎসক সুদীপ্ত রায় কোনো মন্তব্য করতে চাননি। ঝিলম করঞ্জায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। তৃণমূল সরকারের চালু করা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকত পুরুষের অ্যাকাউন্টেও। বুধবার অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ সংক্রান্ত সাংবাদিক বৈঠক থেকে সেই তথ্য সামনে আনলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
টাকা যে ঢুকতো তা নিজে মুখে স্বীকার করেছেন বহরমপুরের বাসিন্দা ওই যুবকও। লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন রাকিবুল শেখ, অর্থাৎ যে কর্মসূচি মহিলাদের জন্য, সেই কর্মসূচি তো ভেজাল এবং বেনজল ভেরিফিকেশন না থাকার ফলে ঢুকে বসে আছে। বাড়ির লক্ষ্মী মানে মহিলাদের জন্য তৃণমূল সরকার চালু করেছিল লক্ষ্মীর ভান্ডার, কিন্তু সেই প্রকল্পের উপভোক্তার তালিকাতেও ছিল জল, যার জেরে পুরুষও হয়ে গেছিলেন লক্ষ্মী। হ্যাঁ, ঠিকই শুনেছেন, লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতেন পুরুষও। বুধবার অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ সংক্রান্ত সাংবাদিক বৈঠক থেকে সেই তথ্য সামনে আনেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন রাকিবুল শেখ, তার পিতার নাম মনসুর শেখ, তার বাড়ি হচ্ছে শিয়ালমারা, পোস্ট হচ্ছে বহরমপুরের রাদারঘাট। তিনি রাদারঘাট 1 নম্বর জিপি, তার এপিক নাম্বার হচ্ছে SAF 1242254। মুখ্যমন্ত্রীর মুখে যার নাম শোনা গেছে সেই রাকিবুল শেখের বাড়ি মুর্শিদাবাদের বহরমপুরের রাধারঘাট 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের শিয়ালমারায়। তার বাড়িতে পৌঁছেছিল এবিপি আনন্দ। মোটামুটি বছরখানিক এরকম হবে। আমি কোনো অ্যাপ্লাই করিনি। ঢুকতো, তখন আমি চেক করলাম অ্যাকাউন্ট বই, এই ব্যাপার আপডেট যখন করলাম বুঝতে পারলাম। কিন্তু পুরুষ হয়েও কিভাবে লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছিলেন রাকিবুল? কোনো পার্টির সঙ্গে যুক্ত নয়। আমি কোনো জায়গায় অ্যাপ্লাইও করিনি, কোনো কাগজপত্র একবার দিয়েছিলাম। যাই হোক, ওই যখন ঘরের অ্যাপ্লাই হয় তখন ঘরের অ্যাকাউন্ট বই তখন এগুলো দিয়েছিলাম আর কি। তারপরে আর আমি কোনো অ্যাপ্লাই করিনি, কোনো ফর্ম ফিল আপও করিনি, সিগনেচারও করিনি। আমি ঢুকলো কি করে? সেটা আমি বুঝতে পারছি না কী করে ঢুকলো। রাকিবুল পেশায় ব্যবসায়ী, রেস্তোরাঁ রয়েছে, সেই সঙ্গে আবার অ্যাকাউন্টে ঢুকছিল লক্ষ্মীর ভান্ডারের টাকাও। বছরখানেক ধরে এটা চললেও প্রশাসনকে কিছু জানাননি তিনি। যখন প্রথম টাকা ঢুকলো তখন কি আপনি বিডিও অফিসে জানিয়েছিলেন? না, বিডিও অফিসে জানাইনি আমি। এটা তো অন্যায়। হ্যাঁ, অনলাইন, কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে ঢুকতো, আরও কয়েকটা বন্ধুকে আমি পরামর্শ নিলাম, হ্যাঁ, যে ঢুকুক, অসুবিধা নাই, এরকম দুর্নীতিবাজ তো চলছে এই সরকার থাকাকালীন। হ্যাঁ, ঢুকুক, অসুবিধা নাই। বিজেপি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প শুরুর আগে তালিকা ঝাড়াই বাছাই শুরু করেছে, আর তাতেই বেরিয়ে পড়েছে এই ঘটনা। শিবাশিস মৌলিক ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। এসআইআর মামলায় ফের ধাক্কা খেল তৃণমূল সহ বিরোধী দলগুলি। ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর বৈধ বুধবার জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি বললেন, সংবিধান অনুযায়ী এসআইআর করার অধিকার রয়েছে নির্বাচন কমিশনের। এসআইআর যে উদ্দেশ্যে করা হয়েছে তার সঙ্গে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার প্রত্যক্ষ যোগসূত্র রয়েছে। ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর বৈধ। সংবিধান অনুযায়ী এসআইআর করার অধিকার রয়েছে নির্বাচন কমিশনের। বুধবার জানিয়ে দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল এম পাঞ্চৌলির বেঞ্চ। এদিন প্রধান বিচারপতি বলেন, এসআইআর বৈধ। সংবিধানের 324 নম্বর ধারা অনুযায়ী এসআইআর করার ক্ষমতা নির্বাচন কমিশনের আছে। এসআইআর পর্বে বিরোধীরা অভিযোগ তুলেছিল এখতিয়ারের বাইরে গিয়ে কাজ করছে নির্বাচন কমিশন। যদিও সেই অভিযোগ এদিন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, এমনটা বলার জায়গা নেই যে নির্বাচন কমিশন বিধিবদ্ধ ক্ষমতার সীমা টপকে পদক্ষেপ নিয়েছে। এসআইআর যে উদ্দেশ্যে করা হয়েছে তার সঙ্গে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার প্রত্যক্ষ যোগসূত্র রয়েছে। নির্বাচন নির্ভর করে নির্ভুল ভোটার তালিকার ওপর, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার ভিত্তি হিসেবে কাজ করে। আজকে সুপ্রিম কোর্টের রায়ে পরিষ্কার প্রমাণ হয়ে গেল, ইলেকশন কমিশন ঠিক, এসআইআর সঠিক পদক্ষেপ। এই প্রমাণ হওয়ার পরে এখন মমতা ব্যানার্জি, রাহুল গান্ধী সহ বিরোধী দলের নেতাদের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। এসআইআর পর্বে পশ্চিমবঙ্গে 90 লক্ষের বেশি নাম বাদ গেছে। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া প্রসঙ্গে এদিন সুপ্রিম কোর্ট বলেছে, যদি কোনো ব্যক্তির নাগরিকত্ব নিয়ে নির্বাচন কমিশনের সন্দেহ থাকে তাহলে 4 সপ্তাহের মধ্যে তাদের নাম সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো উচিত কমিশনের। সেক্ষেত্রে সেই কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী নির্বাচনের আগে সিদ্ধান্ত নেবে। যদি কারোর নথি সন্তোষজনক না হয় তাহলে নির্বাচন কমিশন এমন ব্যক্তিদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে পারে। তার অর্থ এই নয় যে নির্বাচন কমিশন নাগরিকত্ব নির্ধারণ করছে। যদি অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি মনে করে এটা সিটিজেন, তাহলে কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে সেই নামটা আবার ভোটার লিস্টে ইনক্লুড করতে হবে। বাংলাতেও যেটা বলছে যে যাদের নাম ডিলিট হয়ে গেছে তারা নন সিটিজেন, অতএব তাদেরকে ঘুষপেটিয়া বলছে, সেটা সুপ্রিম কোর্ট উড়িয়ে দিয়েছে।
বিহার বিধানসভা নির্বাচনের আগে সেখানে এসআইআর করে নির্বাচন কমিশন। সেই এসআইআর প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়। বিহারে জারি করা এসআইআর বিজ্ঞপ্তিতেই কমিশন জানিয়েছিল যে বিহারের পর সব রাজ্যেই এসআইআর করা হবে। সেই বিজ্ঞপ্তির বিরুদ্ধে তৃণমূল সহ একাধিক দল 1 ডজনেরও বেশি পিটিশন দায়ের করে। এসআইআর প্রক্রিয়ায় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ চাওয়া হলেও সেই আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। ফলে শুনানি চলতে থাকে। চলতি বছরের 29 জানুয়ারি সেই মামলাগুলির শুনানি শেষ হয়। সেই মামলার রায় বুধবার ঘোষণা করল সুপ্রিম কোর্ট। বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার, ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।